আজকে শিক্ষা মনোবিদ্যা বা সাইকোলজির থেকে একটা এমসিকিউ সেট করাবো। এটা শুধু শিখন কৌশল থাকবে, তিনটে মেন যে চারটে কৌশল আছে সেখান থেকে। এর পার্ট 2 পার্ট 3 পরপর সাইকোলজি থেকে বেশ কয়েকটা আমরা প্র্যাকটিস সেট করব। তারপরে ধীরে ধীরে আমরা মক টেস্টে আসবার। ক্লাস যেভাবে চলছে, আমি কোয়ার্টার ডিভিশন পর্যন্ত করেছি, আগামীকাল স্ট্যান্ডার্ড ডিভিশনে যাব। তোমাদের কেমন লাগছে বা সমস্যা হলে সেটা নিশ্চয়ই জানাবে। এবারে আমি এমসিকিউ গুলো শুরু করছি। প্রথমে ইম্পর্টেন্ট যেগুলো আছে আমি সেগুলো থেকেই আমি স্ক্রিনে আসবে এবং সেটা একটু আলোচনা করে দেব। প্রথম আছে, দেখো স্ক্রিনে যাচ্ছে, প্যাভলভের তত্ত্বটিকে বলা হয়। প্যাভলভের তত্ত্ব বলতে কোনটা? প্রাচীন অনুবর্তন, তাই তো। টাইপ 1, টাইপ 6, টাইপ 3, টাইপ 4। প্যাভলভের তত্ত্বকে কি টাইপ বলা হয়? একটা তো এস টাইপ, আর টাইপ আছে। টাইপ 1, টাইপ 2, টাইপ 4, টাইপ 6 কি আছে এটা জানা আছে কোনো? প্যাভলভের তত্ত্ব হচ্ছে প্রাচীন অনুবর্তন। অনুবর্তনের দুটো ভাগ, আগে একটা এসছে পরে একটা এসছে। অপারেন্ট বা সক্রিয় অনুবর্তন এসছে পরে, প্যাভলভেরটা এসছে আগে। তাহলে অনুবর্তনের প্রবক্তাকে আইভান প্যাভলভ, প্রাচীন অনুবর্তনের প্রবক্তাকে সেটা বললো আইভান প্যাভলভ। অর্থাৎ প্যাভলভের এই তত্ত্বটিকে টাইপ 1 বলা হয়। অর্থাৎ এই যে স্ক্রিনে উত্তরটা হবে অপশন এ, টাইপ 1। আর স্কিনারীয় অনুবর্তনটা যখন বলবো সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে টাইপ 2। ওকে, এবার এস আর সেটা আমি পরে আসবো, ডিটেলস ব্যাখ্যা করবো। এটা হবে টাইপ 1। এবার দেখো সেকেন্ড, প্রাচীন অনুবর্তনের তত্ত্ব অনুসরণ করে মানুষের আচরণগত পরিবর্তনকেও ব্যাখ্যা করা যায়। এই কথা কে বলেছেন? যে প্রাচীন অনুবর্তনের তত্ত্বকে অনুসরণ করে মানুষের আচরণকেও যে পরিবর্তন ঘটে বা আচরণের পরিবর্তনকে ব্যাখ্যা করা যায়, এই কথা কে বলেছে? অপশন বলছে স্কিনার, কোহলার, থর্নডাইক, ওয়াটসন। এখানে যদিও প্যাভলভ অপশন নেই, প্রাচীন অনুবর্তনের প্রবক্তা প্যাভলভ। এখানে বলি উত্তরটা হবে এক্ষেত্রে ওয়াটসন হবে উত্তর। এই ওয়াটসন হচ্ছে অন্যতম আচরণবাদী মনোবিদ। যদি কোথাও কোনোভাবে প্রশ্ন আসে আচরণবাদী মনোবিদ আরো আছে, কিন্তু প্রথম দিকে যদি কারো নাম বলতে হয় তিনি হচ্ছেন ওয়াটসন। তিনি সব ক্ষেত্রে মানুষের আচরণকে গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ এই প্রাচীন অনুবর্তনের মতন করে মানুষের আচরণকেও যে ব্যাখ্যা করা যায়, এই কথা প্রথম বলেছেন বা গুরুত্ব দিয়েছেন একমাত্র ওয়াটসন। আচরণবাদী মনোবিদ বলা হয় ওয়াটসনকে, ঠিক আছে? এটা হবে তাহলে ওয়াটসন। তারপরে দেখো কোশ্চেন, সক্রিয় অনুবর্তনের জনক। সক্রিয় অনুবর্তন বলতে অপারেন্ট কন্ডিশনিং, অপারেন্ট অনুবর্তন, যেটা আমি পড়িয়েছি ইঁদুরের পরীক্ষা দিয়ে। অপারেন্ট অনুবর্তনের জনককে প্যাভলভ, স্কিনার, থর্নডাইক, ম্যাকডুগাল। অপারেন্ট অনুবর্তনের জনক অবশ্যই স্কিনার, বিএফ স্কিনার, আমেরিকান মনোবিদ। আর যদি বলে অনুবর্তনের জনককে তাহলে প্যাভলভ। যদি বলে প্রাচীন অনুবর্তনের জনককে সেটাও প্যাভলভ। প্রথম তো অনুবর্তন, তারপরে তো ভাগ করেছেন স্কিনার। অনুবর্তনের জনক বললেও প্যাভলভ, প্রাচীন অনুবর্তনের প্রবক্তাকে সেটাও প্যাভলভ। আর এখানে অপারেন্ট বা সক্রিয় অনুবর্তনের জনক বললে অবশ্যই সেটা হবে স্কিনার। নেক্সট, ক্লাসিক্যাল কন্ডিশনিং অপর নাম। বলতে বলতেই এসে হাজির। ক্লাসিক্যাল কন্ডিশনিং এর অপর নাম কি হবে? ক্লাসিক্যাল কন্ডিশনের অপর নাম বলছে সক্রিয় অনুবর্তন, প্রাচীন অনুবর্তন, সমগ্রতা অনুবর্তন। এর কোনোটি নয়। প্রাচীন অনুবর্তন, ক্লাসিক মানে পুরনো, ক্লাসিক্যাল মানে প্রাচীন অনুবর্তন, প্রবক্তা আইভান প্যাভলভ। এখান থেকে কিন্তু প্রশ্ন পেয়ে যাবো আমরা একটা, এই জন্য একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি। স্কিনারি অনুবর্তনেরও ট্যাকটিক্যাল কোশ্চেন, এটা ভালো করে দেখো। আমি কিন্তু এটা পড়ানোর সময় উত্তর বলেছি, অনেকবার জোর দিয়ে বলেছি, আবারও একটু দেখে নাও। স্কিনারি অনুবর্তন হলো অন্তর্দৃষ্টিমূলক, প্রতিক্রিয়া নির্ভর, উদ্দীপক নির্ভর, সংযোজনবাদ। স্কিনারি অনুবর্তন কি এর মধ্যে? অনেকেই তোমরা উত্তরটা জেনেছো, কি গেস করলে আমাকে বলো তো? প্রতিক্রিয়া নির্ভর। লাইভ ক্লাস যেদিন করবো আমি সেদিন উত্তর নেব। লাইভে তোমরা বলেছো, আমি আসবো। আরেকটু আমি এগিয়ে নিই। কেন প্রতিক্রিয়া নির্ভর এবার বলছি। স্কিনার তার ইঁদুরের পরীক্ষায় বলেছে ইঁদুরের প্রতিক্রিয়ার উপর গুরুত্ব দিয়েছে। স্কিনারি অনেকভাবে মনে রাখা যায়। স্কিনারি অনুবর্তন কি টাইপ? আর টাইপ। আমি বলেছিলাম আর মানে কি? রেসপন্ড, প্রতিক্রিয়া। তাহলে এটা প্রতিক্রিয়া নির্ভর। আর প্যাভলভের অনুবর্তনে কি? উদ্দীপক নির্ভর, এস টাইপ। এস মানে কি? স্টিমুলাস, উদ্দীপক, এস টাইপ। আর স্কিনারি হচ্ছে প্রতিক্রিয়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে এটা হচ্ছে রেসপন্ডেন্ট, অর্থাৎ আর টাইপ অনুবর্তন। তাহলে স্কিনারি হচ্ছে প্রতিক্রিয়া নির্ভর। আর যদি বলে কি টাইপ, এস টাইপ বা আর টাইপ, তাহলে স্কিনারিও কি হবে? আর টাইপ। আর মানেই প্রতিক্রিয়া। দেখো তাহলে কিন্তু আর ভুলবো না, আশা করছি মনে থাকবে তো। মনে রাখতে হবে, বাকিটা তোমার দায়িত্ব। নেক্সট, প্রাচীন অনুবর্তনে কোন উদ্দীপকটি তুলনামূলকভাবে বেশি শক্তিশালী? আমি অনুবর্তিত, অনাবর্তিত, অনুবর্তিত উদ্দীপক, অনুবর্তিত প্রতিক্রিয়া, অনাবর্তিত উদ্দীপক, অনাবর্তিত প্রতিক্রিয়া খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছিলাম। ক্লাসটা দেখলে তো আমরা ক্লিয়ার হবে। আমি আবারও বলবো, আজকেও বলে দেবো একটু।
প্রাচীন অনুবর্তনে কোন উদ্দীপকটি তুলনামূলকভাবে বেশি শক্তিশালী হয়? প্রক্ষোভগত, অনাবর্তিত, অনুবর্তিত, পরিবেশগত। অনুবর্তিত, অনাবর্তিত কোনটা? তুমি আমাকে অনুবর্তিত অনাবর্তিত ভুলে যাও। প্রাচীন অনুবর্তনে প্যাভলভের পরীক্ষায় কোনটা বেশি শক্তিশালী হয়েছিল? ঘন্টার ধ্বনি না খাদ্য? এই দুটো তো অনুবর্তন, এই উদ্দীপক। আর প্রতিক্রিয়া হলো সজাগ ভাব, ঘন্টা শুনে সজাগ ভাব, আর খাবার দেখে লালাকরণ। শেষমেশ ঘন্টা থেকে লালাকরণ হয়েছিল, এটা হচ্ছে অনুবর্তন। তাহলে অনুবর্তিত অনাবর্তিত ভুলে যাও। কুকুরের কাছে খাবার আর ঘন্টা, এটার মধ্যে কোনটা বেশি শক্তিশালী? কাজ বেশি কোনটা করবে? কুকুরের সামনে ঘন্টা বাজালে বেশি প্রতিক্রিয়া করবে না ভালো খাবার দিলে প্রতিক্রিয়া করবে? হ্যাঁ, খাবারটাই। তাহলে শক্তিশালী কোনটা? খাবারটা বেশি শক্তিশালী। এইবার বলছে অনুবর্তিত না অনাবর্তিত। এই খাবারটা কি বলেছে? যে দুটোর অনুবর্তন ঘটেছে তারা হচ্ছে অনুবর্তিত। তার মধ্যে একটা উদ্দীপক, সেটা হচ্ছে অনুবর্তিত উদ্দীপক, আর একটা প্রতিক্রিয়া, সেটা হচ্ছে অনুবর্তিত প্রতিক্রিয়া। যে দুটোর অনুবর্তন ঘটেছে, কার কার অনুবর্তন ঘটেছিল? ঘন্টা শুনে লালাকরণ, এই দুটোর মধ্যে অনুবর্তন ঘটেছিল। তাহলে ঘন্টা হচ্ছে উদ্দীপক, তাহলে ঘন্টার ধ্বনিটা হচ্ছে অনুবর্তিত উদ্দীপক, আর লালাকরণ হচ্ছে অনুবর্তিত প্রতিক্রিয়া। আর যে দুটো আঠি হয়ে গড়াগড়ি খাচ্ছে দুদিকে, আমে দুধে মিশে গেল, ঘন্টার লালাকরণ আর আঠি হয়ে গড়াগড়ি, দুটো আঠি কেকে, এক হচ্ছে খাদ্য আর এক হচ্ছে সজাগ ভাব। তাহলে এর মধ্যে উদ্দীপককে খাদ্য, খাদ্য হচ্ছে অনাবর্তিত উদ্দীপক, আর সজাগ ভাব হচ্ছে অনাবর্তিত প্রতিক্রিয়া। যে দুটো অনুবর্তন ঘটেনি তারা অনাবর্তিত, যাদের অনুবর্তন ঘটেছে তারা অনুবর্তিত। ক্লিয়ার? মনে থাকবে? এইবার আমি উদ্দীপকের প্রতিক্রিয়া তো বুঝবো। তাহলে এবার ভাবো এই খাদ্যটা কি ধরনের উদ্দীপক? খাদ্যের অনুবর্তন হয়নি তো, তাহলে অনাবর্তিত উদ্দীপক। তাহলে কোনটা বেশি শক্তিশালী? খাদ্য। এইবার বলো, অপশনের তাকাও, তাহলে খাদ্য কি ধরনের উদ্দীপক ছিল? অনাবর্তিত উদ্দীপক। দেখো অপশন বি হচ্ছে আমার উত্তর, অনাবর্তিত। বোঝাতে পারলাম? অনুবর্তিত আর অনাবর্তিত। যে দুটোর মধ্যে অনুবর্তন হয় তারা অনুবর্তিত। যেটা উদ্দীপক সেটা অনুবর্তিত উদ্দীপক, আর যেটা প্রতিক্রিয়া সেটা অনুবর্তিত প্রতিক্রিয়া। ঘন্টার ধ্বনি অনুবর্তিত উদ্দীপক, আর হচ্ছে লালাকরণ হচ্ছে অনুবর্তিত প্রতিক্রিয়া, আর খাদ্য হচ্ছে অনাবর্তিত উদ্দীপক, সজাগ ভাব হচ্ছে অনাবর্তিত প্রতিক্রিয়া। আশা করি এটা আর আমাদের ভুল হবে না। তারপরে দেখো প্রাচীন অনুবর্তনের প্রবক্তা কি? প্রাচীন অনুবর্তন, এটা নিয়ে আমি কোনো কথাই বলবো না। অ্যান্সার সবাই জানো, এটা আমি না তালে তালে দিয়ে বলি, যে প্রশ্নটা দেওয়া উচিত হয়নি, তবু অনেক সময় পচা সম্মুখে পা কেটে যায়, তাই না, গুলিয়ে যায়। প্যাভলভ। নেক্সট, শিখনের সংযোজনবাদের প্রবর্তক কে? ইয়েস, ভালো প্রশ্ন, কিন্তু সহজ, কিন্তু ভালো প্রশ্ন। সংযোজনবাদের প্রবক্তা কে? সংযোজনবাদ মানে কি বলেছিলাম? এসআর বন্ড। উদ্দীপক প্রতিক্রিয়ার মধ্যে সংযোগের কথা কে বলেছে? স্কিনার, প্যাভলভ, ওয়াটসন, থর্নডাইক, সবাই বলেছে, কিন্তু সবচেয়ে বেশি সংযোজনবাদ বলেছিলাম থর্নডাইক। প্রচেষ্টা বলে শিখনে বলেছে উদ্দীপক আর প্রতিক্রিয়ার মধ্যে নির্ভুল যত অবধি সংযোজন না হবে তত অবধি প্রাণী ভুল আচরণ করতে করতে একসময় ঠিকঠাক করবে, অর্থাৎ ভুল প্রতিক্রিয়া করতে করতে সঠিক প্রতিক্রিয়া করবে। আর এই সঠিক প্রতিক্রিয়ার সাথে তার উদ্দীপকটা কি হবে? সংযোগ স্থাপিত হবে, বাকিগুলো পালিয়ে যাবে, কমে যাবে, তাই তো? এই যে তো সংযোজনবাদ, তাহলে সংযোজনবাদের প্রবর্তক থর্নডাইক, অপশন অনুযায়ী। অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসেবে শিম্পাঞ্জির ওপর কে পরীক্ষা করেছিলেন? শিম্পাঞ্জির পরীক্ষা থর্নডাইক, স্কিনার, প্যাভলভ, কোহলার। আমরা জানি কে করেছিলেন, কোহলার। সুলতান নামক শিম্পাঞ্জির ওপর আফ্রিকার ক্যানারি দ্বীপে 1913 থেকে 17 সালের মধ্যে সে একটা বড় লাঠি একটা ছোট লাঠির মধ্যে সে জয়েন করে কলা খাওয়ার ঘটনা সুলতানের আমরা পড়েছি। অর্থাৎ সুলতানের ওপরে বা শিম্পাঞ্জির ওপর পরীক্ষা করেছিলেন কোহলার। কোথায় করেছিলেন? আফ্রিকার ক্যানারি দ্বীপে। সালটা কবে? 1913 থেকে 1917 সালের মধ্যে। ছোট ছোট বিষয়গুলো মনে রাখবে। কোনটার থেকে প্রশ্ন দেবে সে গ্যারান্টি আমি কেন, কেউ দিতে পারবে না। নেক্সট, শিখনের প্রচেষ্টা ও ভুল মতবাদের প্রবক্তা কে? প্রচেষ্টা ভুল মতবাদের প্রবক্তা কে? কোহলার, থর্নডাইক, ওয়াটসন, স্কিনার। তোমরা জানো প্রচেষ্টা ভুল, ট্রায়াল অ্যান্ড এরর থিওরি। থর্নডাইক সেই বিড়ালের পরীক্ষা করেছিলেন, সূত্রের কথা বলেছেন শিখনের, নিশ্চয়ই মনে আছে। নেক্সট, অনুবর্তনের ক্ষেত্রে অনুবর্তিত উদ্দীপকটি হতে হবে। অনুবর্তিত একটু আগে বলেছি, যেটার অনুবর্তন ঘটেছে সেটা অনুবর্তিত উদ্দীপক, আমি আর কিছু বলবো না। সে অনুবর্তিত উদ্দীপকটা কি হবে? অধিক শক্তিশালী, সম্পূর্ণ শক্তিশালী, কম শক্তিশালী, এর কোনোটি নয়। তাহলে অনুবর্তিত কোনটা? অনুবর্তন কার সাথে হয়েছে? লালাকরণের ঘণ্টা ধ্বনির সাথে। তাহলে এই ঘণ্টা ধ্বনি যদি অনুবর্তিত উদ্দীপক হয়, কুকুরের কাছে কোনটা বেশি শক্তিশালী? ঘণ্টার ধ্বনি না খাবার? খাবার বেশি শক্তিশালী। তাহলে ঘণ্টার ধ্বনিটা কি? কম শক্তিশালী। অপশন সি আছে, অধিক শক্তিশালী, সম্পূর্ণ শক্তিশালী, কম শক্তিশালী, কোনোটি নয়। অনুবর্তিত উদ্দীপকটি হবে কম শক্তিশালী, অনাবর্তিত উদ্দীপকটা হতে হবে অধিক বা বেশি শক্তিশালী, এটা মাথায় রাখতে হবে। কিন্তু সক্রিয় অনুবর্তন মূলত কটি প্রতিক্রিয়ার কি?
ড্যাশ থাকতে পারে। কি সক্রিয় অনুবর্তন মূলত কয়টি প্রতিক্রিয়ার কি? বিক্ষিপ্ত রূপ, খণ্ডরূপ, ধারাবাহিক রূপ না সামগ্রিক রূপ? সক্রিয় অনুবর্তনে আমার যে উদ্দীপকগুলো প্রতিক্রিয়াগুলো কি হয়? একটা ধারাবাহিক প্রতিক্রিয়া বলেছি না, প্রথমে লিভারে চাপ দিচ্ছে, তবে খাবার আসছে, তারপরে খাদ্য গ্রহণ করতে পারছে। এটা ধারাবাহিকতা মেনটেন করে, আমরা বৈশিষ্ট্যের মধ্যে পড়েছি। এটা হচ্ছে ধারাবাহিক রূপ হবে, খণ্ডে খণ্ডে কিন্তু হবে না। নেক্সট, সক্রিয় অনুবর্তন কি স্কিনার কি নাম দিয়েছে? টি টাইপ, আর টাইপ, জি টাইপ, পি টাইপ। কি হবে? একটু আগে বলেছি। সক্রিয় অনুবর্তন কি নির্ভর? প্রতিক্রিয়া নির্ভর। প্রতিক্রিয়ার ইংরেজি কি? রেসপন্ড। তাহলে কি টাইপ? আর টাইপ, অপশন বি। আর যদি আসলে প্রাচীন অনুবর্তন কিসের উপর জোর দেওয়া আছে? উদ্দীপকের উপরে। উদ্দীপক মানে স্টিমুলাস, স্টিমুলাস মানে এস, তাহলে ওটা হবে এস টাইপ। একসাথে কিন্তু দুটো উত্তর মনে থাকছে, কি টাইপ আবার কি নির্ভর। ওকে, আর টাইপ মানে প্রতিক্রিয়া নির্ভর, এস টাইপ মানে স্টিমুলাস অর্থাৎ উদ্দীপক নির্ভর। দুটো বিষয় কিন্তু একসাথে মনে রাখতে হবে। নেক্সট, কোন শিক্ষাবিদ তার পরীক্ষিত তত্ত্ব প্রমাণ করবার জন্য পাজল বক্স ব্যবহার করেছেন? স্কিনার তো স্কিনার বক্স ব্যবহার করেছেন। পাজল বক্স কি হবে? প্যাভলভ, ক্লোসনোগস্কি, থর্নডাইক, স্কিনার। কে? থর্নডাইক তার বিড়ালের পরীক্ষায় কি সেই তোমার পাজল বক্স ব্যবহার করেছিল। পাজল করে দেয় যেটা, অনেকগুলো একই রকম পথ আছে, একটি মাত্র দরজা দিয়ে বাইরে বেরোনো যায়, সেটাই পাজল বক্স বলেছিলাম বিভিন্ন উদাহরণ দিয়ে। তাহলে এটা হবে থর্নডাইক। নেক্সট, সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে নিয়ন্ত্রক হলো। সক্রিয় অনুবর্তন, অপারেন্ট অনুবর্তন, স্কিনারি অনুবর্তনে কে নিয়ন্ত্রণ করে? উপান্তীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, স্বতন্ত্র স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এই স্বতন্ত্র স্নায়ুতন্ত্র হচ্ছে প্রাচীন অনুবর্তনের ক্ষেত্রে, আর সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে কেন্দ্রীয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটা, সেটা অপারেন্ট করে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। অন্তর্দৃষ্টি কথার অর্থ হলো পর্যবেক্ষণ করা। দেখো, অন্তর্দৃষ্টি কথার অর্থ পর্যবেক্ষণ করা। কি পর্যবেক্ষণ করা? সমগ্রভাবে, আংশিকভাবে, আর দিয়েছে একটা প্যাভলভ, একটা আকার। এবার বলো, তোমার যে অন্তর্দৃষ্টি মানে গেস্টাল্ট থিওরি, এখানে কি বলেছিল? গেস্টাল্ট কথার অর্থ কি? আকৃতি বা অবয়ব বা সমগ্রতা। তাদের নামই তো বলেছে সমগ্রতাবাদী। অর্থাৎ কি বলেছিলাম? একটা বিষয়ের আকৃতি যখন সম্পূর্ণ দেখতে পারবো, তখনই তার সম্বন্ধে আবার পূর্ণ ধারণা হবে। নালে ওই অন্ধের হস্তি দর্শনের হবে। কেউ পা হাতিয়ে বলবে হাতি এরকম খামের মতন দেখতে, কেউ সুর হাতিয়ে বলবে হাতি হচ্ছে কি পাইপের মতন দেখতে, কানে হাত দিয়ে বলবে কুলোর মতন, দাঁতে যে হাত দিয়েছে সে বলবে মূলোর মতন। কিন্তু টোটাল হাতিটা যতক্ষণ না দেখবো, তার সম্বন্ধে আবার ধারণা তুলে দেবে। এটাই সমগ্রতাবাদ। তাহলে এখানে কি অন্তর্দৃষ্টিতে পর্যবেক্ষণ কেমন ভাবে করতে হবে? সমগ্রভাবে, টোটালটা যখন আমি দেবো। প্যাটার্ন বলেছিলাম, গেস্টাল কথার অর্থ হচ্ছে প্যাটার্ন। প্যাটার্নের অর্ধেক দিলে আমার মোবাইলে লক খোলে না, টোটালটা দিলে তবেই খুলে, অর্থাৎ সমগ্রতা। নেক্সট, ঠিক, টাইম কার্ভ কি? থর্নডাইকের পরীক্ষায় পড়িয়েছিলাম টাইম কার্ভ। একদিকে সময়, একদিকে প্রচেষ্টার সংখ্যা থাকবে। সময় যত বাড়বে, প্রচেষ্টা তত কমবে। এইটাকে, প্রচেষ্টা এবং সময়কে একটি লেখচিত্রের দ্বারা প্রকাশ করেছিলেন থর্নডাইক, তাকেই বলা ছিল টাইম কার্ভ। তাহলে টাইম কার্ভ কি? লেখচিত্র, উদ্দীপক, প্রতিক্রিয়া আর অপানুবর্তন। টাইম কার্ভ হচ্ছে একটা লেখচিত্র বা সময় লেখ বলে এটাকে। এর এক অক্ষে থাকবে সময়, আর এক অক্ষে থাকবে প্রচেষ্টা। সময় যত বাড়বে, প্রচেষ্টার সংখ্যা তত কমবে। এটা থর্নডাইক তার বিড়ালের পরীক্ষা বা প্রচেষ্টামূলক শিখন কৌশল ব্যাখ্যা করবার জন্য এই টাইম কার্ভটি ব্যবহার করেছিলেন। নেক্সট, টাইম কার্ভ প্রথম কে ব্যবহার করেন? উত্তর তো বলেই দিলাম, স্কিনার, প্যাভলভ, থর্নডাইক, কাফকা। এটা হবে থর্নডাইক। এইবার দেখো, এটা কিন্তু আমি বোর্ডে লিখেছিলাম, পড়ানোর সময় ভালো করে দেখো। থর্নডাইকের সংযোজনবাদ প্রকাশিত হয় কোন গ্রন্থে? জেনারেল, আমি বলেছিলাম নোট করে রাখতে, জেনারেল ইন্টেলিজেন্স, স্পেশাল ইন্টেলিজেন্স, অ্যানিম্যাল ইন্টেলিজেন্স, হিউম্যান ইন্টেলিজেন্স। বলো, অনেকেই জানো এটা, অনেকে কেন সবারই জানা কথা, বলে অনেকের মনে এই মুহূর্তে হয়তো নেই। অ্যানিম্যাল ইন্টেলিজেন্স, থর্নডাইক তার অ্যানিম্যাল, বোর্ডে লিখেছিলাম, মনে আছে? অ্যানিম্যাল ইন্টেলিজেন্স করতে লিখেছেন। নেক্সট, অ্যানিম্যাল ইন্টেলিজেন্স বইটি কত সালে প্রকাশিত? এটাও বলেছিলাম, 1999, 1899, 1799, 2004। কি হবে এটা? 1899, 1899 বোর্ডে লিখেছিলাম। নেক্সট, উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ সৃষ্টি হয় ফল দ্বারা, এই ধারণাটি কোন ক্ষেত্রে প্রযোজ্য? খুব সুন্দর প্রশ্নটা, কিন্তু ট্যাকটিক্যাল প্রশ্ন, বুঝতে খুব সমস্যা। এবার মনে হবে স্যার সব জায়গায় তো কুকুরও খাবার পেয়েছে মানে ফল পেয়েছে, স্কিনারের পরীক্ষায় ইঁদুরও খাবার পেয়েছে, প্যাভলভের পরীক্ষায়ও তাই, আপনার কোহুলারের পরীক্ষাতে মাথা গুলিয়ে যাবে কিন্তু। তারপরে দেখো, উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ সৃষ্টি হয় ফল দ্বারা, এই ধারণাটি কোন ক্ষেত্রে প্রযোজ্য? প্রাচীন সাপেক্ষীকরণ, সাপেক্ষীকরণ নিয়ে হচ্ছে অনুবর্তনের আরেকটি নাম, প্রাচীন অনুবর্তন ধরে নেব ওটা।
সক্রিয় সাপেক্ষীকরণ, সাপেক্ষীকরণ মানেই অনুবর্তন। যদি এ ওয়ার্ডটা থাকে ঘাবড়াবে না কিন্তু, ঠিক আছে। প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে এর কোনোটি নয়। উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সৃষ্টি ফলের দ্বারা, এটা তো প্রচেষ্টা বলে থন্ডায় কি বলেছে, ফলটা যদি তৃপ্তিদায়ক হয় তবে সেই শিখন স্থায়ী হবে, ফল লাভের সূত্র বলেছে। এবং ফল লাভ আছে বলেই সে বারবার ভুল করতে করতে একসময় ঠিক করছে। এটা হচ্ছে প্রচেষ্টা ভুলের মাধ্যমে। নেক্সট, প্যাভলভের প্রাচীন অনুবর্তনমূলক শিখনের ক্ষেত্রে কৃত্রিম উদ্দীপকটিকে উপস্থাপন করতে হয়েছিল কখন? বলছে স্বাভাবিক উদ্দীপকের ঠিক আগে, স্বাভাবিক উদ্দীপকের ঠিক পরে, স্বাভাবিক উদ্দীপকের বেশ কিছু আগে, স্বাভাবিক উদ্দীপকের বেশ কিছু পরে। তাহলে প্যাভলভের যে প্রাচীন অনুবর্তন, তুমি কুকুরের পরীক্ষাটা ভাববে, সেই কুকুরের পরীক্ষায় বলছে অনুবর্তন কৃত্রিম উদ্দীপকটা কখন, কৃত্রিম কোনটা, খাবার না ঘন্টা ধ্বনি, আগে সেটা ভাবো তো। পরীক্ষাটা মাথায় রাখলেই সব উত্তর পাবে। খাবার দেখে আলাদা করেন, এটা তো স্বাভাবিক। কৃত্রিম উদ্দীপকটা ছিল ঘন্টার ধ্বনি, তাহলে ঘন্টা কখন ব্যবহার করতে হয়েছে? আমি বারবার বলেছিলাম যে ঘন্টার ধ্বনি শেষ হওয়ার ঠিক আগে খাবার উপস্থাপন করলেন, তাহলে আগে কোনটা আসলো? ঘন্টার ধ্বনি। কারণ ঘন্টা শেষ হওয়ার আগে খাবার দেওয়া হয়েছিল বলেই ঘন্টা শুনলেই কুকুরটা বুঝতে পারছে এবার খাবার আসবে, অর্থাৎ তার কন্ডিশন হয়েছে, লালা বেরোতে শুরু করেছে। খাবার দেওয়ার পরে যদি ঘন্টা ড্যাং ড্যাং করে বাজাতো, রিং রিং করে বাজাতো, তাহলে ওসব কিন্তু হতো না। কারণ যেটা কৃত্রিম উদ্দীপক সেটা রাখতে হবে আগে সব সময়। কৃত্রিম উদ্দীপক পরে রাখলে কিন্তু অনুবর্তন ঘটবে না। নেক্সট, শিখন তত্ত্বে পেশনা ও পুরস্কার লাভের উপর বিশেষ গুরুত্ব কে দিয়েছেন? পেশনা ও পুরস্কার লাভের উপর গুরুত্ব স্কিনার, ওয়াটসন, কোহলার, প্যাভলভ। কে দিয়েছেন? স্কিনার দিয়েছেন। শিখন তত্ত্বে পেশনা ও পুরস্কার লাভের কথা, রিইনফোর্সমেন্টের কথা বলেছিলাম না, পজিটিভ নেগেটিভ রিইনফোর্সমেন্ট। শিখনের গতিকে কখনো বাড়িয়ে দেয়, কখনো কমিয়ে দেয়, কখনো আবার শাস্তিদায়ক রিইনফোর্সমেন্ট দিয়ে সেটাকে স্টপ করানো হয়, ফোর্স স্টপ বলা যেতে পারে। তাহলে এটা বলেছেন স্কিনার। নেক্সট, অনুবর্তনমূলক শিখন কৌশল বেশি কার্যকরী হয়, এটাও আমি পড়িয়েছি। অনুবর্তনমূলক শিখন কাদের ক্ষেত্রে বেশি কার্যকরী? বয়স্কদের শিক্ষার ক্ষেত্রে, শিশুর শিক্ষার ক্ষেত্রে, মধ্যবয়স্কদের শিক্ষার ক্ষেত্রে, সব বয়সের শিক্ষার ক্ষেত্রে। বলেছিলাম অনুবর্তন একটা অভ্যাসমূলক আচরণ। শিশুদের ক্ষেত্রে নামতা, হাত ধোয়া, ব্রাশ করা, পরিচ্ছন্নতা, এই অভ্যাসগুলো, বানান শিক্ষা, এইগুলো শিশুদের ক্ষেত্রেই বেশি প্রযোজ্য হয়। নেক্সট, তোমার টেচিস্টোস্কোপের অর্থ কি? টেচিস্টোস্কোপ, স্ট্যাটিস্টোস্কোপ তো বলেছিলাম মনোযোগের তোমার যে বিদোলন বা যে প্রসার সেটা পরিমাপ করা হয়, বলেছিলাম তো। সেটা নয় কিন্তু প্রশ্নটা দেখো ঘুরিয়ে দিয়েছে। এর অর্থ কি? অবয়ব, দ্রুত চেতনা, মনোযোগ, দ্রুত দেখা। এটা হচ্ছে দ্রুত দেখা। মনোযোগের যে সঞ্চালন বা বিদোলন নির্ণয় করার সময় কি করা হয়, সেটাকে একটা জিনিসকে খুব অল্প সময়ের মধ্যে দেখে আরেকটা জিনিস নিয়ে আসা হয়, এই সময়ে শিক্ষার্থীর মনোযোগটাকে ক্যালকুলেশন করে না। টেচিস্কোপ কথা দ্রুত দেখাকে বোঝায়, মাথায় রেখো। এগুলো মোটামুটি ভাবে আমাদের কিন্তু যে 25টা প্রশ্ন আজকে আমি বললাম, এর মধ্যে থেকে আমরা কিছু প্রশ্ন কিন্তু অবশ্যই পাবো। এইবার তাহলে আমরা এভাবে করে শুধু আলোচনা করে যে বেরিয়ে যাব তা নয়, স্ট্যাটিস্টিক্সের শর্টগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, সেগুলো আমাকে ক্যালকুলেশন করে দেখাবো একদম সবগুলো। আমরা স্ট্যাটিস্টিক্সের থেকে যে কজন আমরা একসাথে এই পড়াশোনাটা ক্লাসগুলো করছি, 1 নম্বরে যেন আমাদের ছাড় না যায়, সেটা আমরা নিশ্চিত করবই করব। আমার বেস্ট লেভেলে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমি অঙ্কে খুব কাঁচা একজন ছাত্র হওয়া সত্ত্বেও যদি এই কনফিডেন্সটা পেয়ে থাকি, তোমরা প্রত্যেকে স্ট্যাটিস্টিক্সটা নিয়ে অন্তত অ্যাসিওর থাকো, এটুকু আমি তোমাদের দায়িত্ব নিচ্ছি। আমার সাথে থাকো। স্ট্যাটিস্টিক্স, সাইকোলজি, দেখো তোমাকে এসএসসি ক্র্যাক করতে হলে 3-4টে টপিককে খুব গুরুত্ব দিতে হবে। স্ট্যাটিস্টিক্স, সাইকোলজি, আর হচ্ছে এই স্বাধীন ভারতের যে এবং শিক্ষার টোটাল ইতিহাস, পরাধীন এবং স্বাধীন ভারতের যে শিক্ষার ইতিহাস, এই জায়গাটা, আর হচ্ছে শিক্ষার ভিত্তিটা। এই কটা জিনিস যদি তুমি স্ট্রং হয়, আমাদের সবচেয়ে স্ট্যাটিস্টিক্স, সাইকোলজি, ইভ্যালুয়েশন, মেজারমেন্ট, এই জায়গাগুলোতে আমরা মার খেয়ে যাই। কিন্তু সায়েন্সের থেকে অনেক ছেলেরা এসে এমএ করে, তাদের সাথে আমার কোনো বিরোধী, অবশ্যই আমি বারবার বলছি এডুকেশন পরিবারে সবাইকে স্বাগতম, ভালো, কিন্তু তারা এগিয়ে যায় সবচেয়ে বেশি হচ্ছে স্ট্যাটিস্টিক্স, সাইকোলজিটাই। আমরা অনেকে আর্টসের ছেলেরা, মেয়েরা পিছিয়ে পড়ি, এই জায়গাটা স্ট্রং করতে হবে। আমি কালকে আরো একটি স্ট্যান্ডার্ড ডিভিশনের ওইখান থেকে ক্লাস নিয়ে আসবো স্ট্যাটিস্টিক্সের, এবং তারপরে স্ট্যাটিস্টিক্সের শর্টের অনেকে রিকোয়েস্ট করেছো, আমি সব রিকোয়েস্ট রাখবার চেষ্টা করবো। বুঝতে পারছো আমার সাধ্যের মধ্যে মেইন কথা হচ্ছে সময়, আমি চেষ্টা করবো। তবে আমি জুলাইয়ের মধ্যে সমস্ত সিলেবাসটা কমপ্লিট করে মক টেস্ট পরপর চলবে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, কমেন্ট করে জানাবে। আমার দেরি হলেও আমি চেষ্টা করব তার রিপ্লাই দিতে। আর ভিডিওটি যদি ভালো লাগে, উপযোগী, কাজের মনে হয়, প্লিজ শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ।